আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5 অর্থাৎ তাড়িৎ চৌম্বক আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ, এই অধ্যায়টির ধারাবাহিক আলোচনার প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিক এই লেকচার সিরিজে 5টা থেকে 6টা ক্লাসের মধ্যে টোটাল চ্যাপ্টারটা আমি কমপ্লিট করব এবং তার মধ্যে থিওরিটিক্যাল যত কনসেপ্ট আছে সেগুলো বিস্তারিত আলোচনার পাশাপাশি রিলিভেন্ট যত ম্যাথস আছে, অ্যাডমিশনের ম্যাথস বা বোর্ডের ম্যাথস বা যেগুলো আসার মতো পরীক্ষাতে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, সবগুলো নিয়েই আমি তোমাদের সাথে ডিটেল ডিসকাশন করব, যেটার মধ্যে কনসেপ্ট বিল্ডিং থেকে শুরু করে বেসিক ফাউন্ডেশন তৈরি করা এবং প্র্যাকটিস সবকিছুই থাকবে। সো চ্যাপ্টার 5 তাড়িৎ চৌম্বক আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ, এটার লেকচার 1-এ আমরা এই মোমেন্টে শুরু করছি। চ্যাপ্টারটার নাম বেশ বড় সড়ো, তাড়িৎ চৌম্বক আবেশ। নাম শুনলেই বোঝা যায় ও দিক পরিবর্তী প্রবাহ। তুমি নাম শুনলে কিছুটা আন্দাজ করতে পারো যে এখানে তাড়িৎ চৌম্বক মানে হচ্ছে চৌম্বক রিলেটেড এবং তড়িৎ রিলেটেড ব্যাপার স্যাপার, এবং আবেশ এই বিষয়টা আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিব। পুরো থিওরিটিক্যাল যে আলোচনা, এগুলো তুমি মনোযোগ সহকারে দেখবে এবং প্রয়োজনীয় যে নোটস গুলো আছে সেই নোটস গুলা তুমি অবশ্যই নিয়ে নিবা। আর তারপরেও যদি তোমার এই নোটস নেওয়ার পরে বা তুমি যদি টোটাল নোটসটা মানে একদম কমপ্লিটলি একদম আমার হাতে তৈরি করা যে নোটটা, যে লেকচারটা, এটা যদি তোমার প্রয়োজন হয় অবশ্যই তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করে পিডিএফটা নিয়ে নিবা। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওই নাম্বারে নক করে তুমি যে ক্লাসটা আমি এই মোমেন্টে নিচ্ছি এটার পিডিএফ কপিটা তুমি অবশ্যই নিয়ে নিও, কালেকশনে রাখবা, এটা অবশ্যই তোমার জন্য ভালো হবে। আর ক্লাস চলাকালীন ক্লাস দেখতে দেখতে যতটুকু নোট নেওয়া পসিবল সেটাও নিয়ে নিবা। ওকে, তাড়িৎ চৌম্বক আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ অ্যাকচুয়ালি দুইটাকে কম্বিনেশন করা হয়েছে এবং এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু সেই জেনারেটর, তারপরে ট্রান্সফরমার, ডায়নামো, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু ডিসকাশন আছে। আর দিক পরিবর্তী প্রবাহ মানে হচ্ছে এসি কারেন্ট, ডিসি কারেন্ট, এগুলোর নাম তুমি ডেফিনেটলি শুনেছো, এটা আরেকটা পার্ট। আর তার আগে আবেশ, তাড়িৎ চৌম্বক আবেশ, এই পার্টটা। বেসিক্যালি আবেশ মানে হচ্ছে কাউকে, ধরো একদম আমি যদি ইন জেনারেল বলি, ধরো কোনো টেকনিক্যাল টার্ম বা ফিজিক্সের ভাষায় যদি আমি নাও বলি, আমি যদি ইন জেনারেল বলতে চাই যে হোয়াট ইজ আবেশ, আবেশ মানে হচ্ছে ধরো তুমি কাউকে টাচ করবে না বা কাউকে সেধে গিয়ে তুমি কিছু করবে না, কাউকে কিছু বলবে না, কিন্তু তুমি ইনফ্লুয়েন্সের মাধ্যমে অন্যকে তুমি কিছু করতে বাধ্য করবে, ইনফ্লুয়েন্স করবে, বা কাউকে তুমি সরাসরি বলবে না যেটা তুমি করো, বা কাউকে দিয়ে তুমি কিছু করাবে না, কাউকে কিছু ধরে দিবে না, বাট ইনফ্লুয়েন্স করবে তুমি। বিষয়টা কেমন, যে ধরো অনেক সময় হয় না যে ফাঁকা রাস্তায় হেঁটে যাচ্ছ, কেউ নেই, তো তুমি সোজা চলে গেলে বাসায়, বাট তুমি এমন একটা রাস্তা ধরে যাচ্ছ যে রাস্তার দুই পাশে শুধু ফুচকার দোকান, প্রচুর মানুষ ফুচকা খাচ্ছে। তো তোমার কি মনে হবে, এত মানুষের ফুচকা খাওয়া দেখে তোমার কিন্তু কোথাও না কোথাও একটা ইচ্ছা হতে পারে যে না, আমি একটু ফুচকা খেয়ে দেখি। তো এখানে কিন্তু কেউ তোমাকে বলেনি যে আমাদের সাথে সে জয়েন করো, আমাদের সাথে ফুচকা খাও, বা এই ধরো ফুচকা নাও, বা কেউ তোমাকে ফ্রিতে ট্রিট দিবে, নট দ্যাট, এরকম কিছুই না। সবাই যে যার মতো ফুচকা খাচ্ছে, এই এনভায়রনমেন্টে গিয়ে তোমার কিন্তু খেতে ইচ্ছে করছে, এটা হচ্ছে আবেশ। বা কোথাও ধরো একটা খুব সুন্দর রান্না হয়েছে, যেখান থেকে খুব সুন্দর ঘ্রাণ আসতেছে, কেউ তোমাকে বলেনি যে ভাই আসে আমাদের সাথে খান, আমাদের সাথে জয়েন করেন, বাট ওই ঘ্রাণটা মানে ইনডাইরেক্টলি তোমাকে বলতেছে যে এই খাবারটা তুমি খাও, এটাকে বলা হচ্ছে আবেশ, যেখানে সরাসরি টাচ করতে হবে না বা ধরে দিতে হবে না, কিন্তু ইনফ্লুয়েন্সড হয়ে যাবে। সো এই বিষয়টাও তাই, যে তাড়িৎ চৌম্বক আবেশ আমরা কিভাবে তৈরি করতে পারি, আমরা দুইভাবে তৈরি করতে পারি। ধরো এটা একটা বদ্ধ কুণ্ডলী যেটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট নাই, বদ্ধ কুণ্ডলী যেটার ভিতর দিয়ে কোনো কারেন্ট নাই। তো আমরা কি করলাম, একটা দণ্ড চুম্বকের নর্থ পোলকে বারবার এর কাছে আনা নেওয়া করলাম, বারবার। এটা কিন্তু একটা দণ্ড চুম্বক, কথা খেয়াল করবা, এটা একটা দণ্ড চুম্বক, আমরা বারবার আমাদের বদ্ধ কুণ্ডলীর নিকটে আনা নেওয়া করলাম, মানে একটা আপেক্ষিক গতি বজায় রাখলাম। বারবার আনা নেওয়া করলে একটা সময় কি হবে, এই বদ্ধ কুণ্ডলীতে একটা তড়িৎ প্রবাহ ইনডিউসড হবে, মানে একটা তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে, যেটা কিনা ক্ষণস্থায়ী, অবশ্যই ক্ষণস্থায়ী। তাহলে এটা একটা দণ্ড চুম্বক, তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র আছে, এবং সেই চৌম্বক ক্ষেত্রটা বা দণ্ড চুম্বকটাকে তুমি বদ্ধ কুণ্ডলী, যেটাতে তড়িৎ প্রবাহ ছিলই না, তুমি বারবার আনা নেওয়া করছো। তো বারবার আনা নেওয়ার ফলে কি হবে, একটা সময় এখানে তড়িৎ প্রবাহের একটা উপস্থিতি পাওয়া যাবে,
একটা তড়িৎচালক বল, তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, এটাকে কিন্তু আবিষ্ট হওয়া বলে, বা তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে মানে তুমি সরাসরি এটাকে এর সাথে টাচ করাচ্ছ না, স্পর্শ করাচ্ছ না, বাট কাছে আনার কারণে, ক্লোজ এন্টিটিতে আনা নেওয়ার কারণে কি হচ্ছে, এখানে তড়িৎ প্রবাহ ইনডিউসড হচ্ছে, আবেশিত হচ্ছে, তড়িৎ প্রবাহের একটা ক্ষণস্থায়ী একটা উপস্থিতি পাওয়া যাচ্ছে। এটাকে বলে হচ্ছে এই যে ঘটনা বা এই যে পদ্ধতি, বারবার আনা নেওয়া করে আপেক্ষিক গতি করে তোমার চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটিয়ে, চৌম্বক ফ্লাক্সটা আমি বুঝিয়ে দিচ্ছি, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটিয়ে এই যে এখানে তড়িৎ প্রবাহ উৎপন্ন করার যে পদ্ধতি বা যে ঘটনা, এটাকেই বলে তাড়িৎচৌম্বক আবেশ। খুব মনোযোগ দিয়ে বুঝবা। আর এটা অন্যভাবেও করা যায়। ধরো এটা একটা রানিং একটা সার্কিট, একটা সচল বর্তনী, যে বর্তনীতে অলরেডি কারেন্টের ফ্লো চলছে, অলরেডি এখানে কারেন্টের ফ্লো চলছে। তো এই কারেন্টের ফ্লো চলাকালীন যদি আমরা এইটাকে একটা বদ্ধ বর্তনীর নিকটে বারবার আনা নেওয়া করতে থাকি, বদ্ধ বর্তনীর নিকটে বারবার আনা নেওয়া করতে থাকি, এই কথাটাই কিন্তু তোমাকে বারবার বলা হচ্ছে, তুমি আনা নেওয়ার উপরে থাকবা, তুমি বারবার আনা নেওয়া করবা। আনা নেওয়া করলে কি হবে, এর ইনফ্লুয়েন্সে টাচ করানোর কিন্তু দরকার নেই, স্পর্শ করাতে হবে না, বারবার তুমি আনা নেওয়া করলে কি হবে, এইটার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে এখানে একটা ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহ একটা না একটা সময় উপস্থিতি তুমি পেয়ে যাবা। দিস ইজ কল্ড তাড়িৎচৌম্বক আবেশ। এবং এটা দুইভাবেই করা যায়, একটা দণ্ডচুম্বক দিয়ে করা যায় অথবা একটা সচল বর্তনী দিয়ে তুমি করতে পারো। আর এটা তো বদ্ধ বর্তনী, যেখানে আগে থেকে তড়িৎ প্রবাহ ছিল না, তোমার এই দণ্ডচুম্বক বা সচল বর্তনীকে বারবার আনা নেওয়ার ফলে এই জিনিসটা উদ্ভব হয়েছে, একটা তড়িৎচালক বলের উদ্ভব হয়েছে, তড়িৎ প্রবাহ উদ্ভব হয়েছে। বিকজ আমরা জানি যে V = IR, বিখ্যাত ওহমের সূত্র, তাই না? তো যেখানে তড়িৎ প্রবাহ তৈরি হবে সেখানে অবশ্যই তড়িৎচালক বল, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। আজকে কিন্তু পুরা ক্লাসটা জুড়ে তুমি আবেশ, আবিষ্ট এই কথাগুলাই তুমি বারবার শুনবা। সো এখানে যখনই কারেন্ট ইনডিউসড হয়েছে, যে কারেন্ট ইনডিউসড হয়েছে এটাকে বলে হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ। আর এটার জন্য, কারেন্ট ইনডিউস করার জন্য যে তড়িৎচালক বলটা বা তড়িৎচালক শক্তি ইনডিউসড হয়েছে, উৎপন্ন হয়েছে, সেটাকে বলা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। আর এই কারেন্টটাকে বলে আবিষ্ট তড়িৎ প্রবাহ। আবিষ্ট মানে হচ্ছে এরা কেউই জেনুইনলি ছিল না, এই বদ্ধ বর্তনী বা এই দণ্ডচুম্বককে বারবার আনা নেওয়ার কারণে ক্ষণস্থায়ীভাবে তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই এদেরকে বলা হচ্ছে আবিষ্ট প্রবাহ বা আবিষ্ট তড়িৎচালক বল, ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, আর আরেকটা জিনিস তুমি শিখে রাখো, যেটাকে বলে হচ্ছে আবেশক। দেখবা যে অনেক সময় বলে যে ইন্ডাকশন চুলায়, যেটা ইন্ডাকশন চুলায় কিন্তু আগুন জ্বলে না। তাহলে ইন্ডাকশন চুলা অ্যাকচুয়ালি কি হয়? ইন্ডাকশন চুলায় ওখানে ভেতরে আবেশক নামে একটা জিনিস আছে, আবেশক, যেটাকে তুমি সহজে বললে কয়েল বললে বুঝবা। তোমার ইন্ডাকশন চুলা বা কারেন্টের চুলা নষ্ট হয়ে গেলে বলবে যে আপনার কয়েলটা নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি কয়েল হচ্ছে এরকম পেঁচানো একটা তারের কুণ্ডলীর মতো দেখতে, এই যে এটাকে বলে হচ্ছে আবেশক। আবেশকের এই যে প্রতীকটা, এই যে পেঁচানো যে তারের কুণ্ডলী, এটাকে তোমাকে বলা হয় হচ্ছে আবেশক। তো বেসিক্যালি এখানে কি হয়, এখানে যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ড থেকে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহ থেকে শক্তি পাওয়া যায়, যেটা পরবর্তীতে হিট জেনারেট করে, এবং ওই হিট দিয়ে কিন্তু আমরা রান্নার কাজটা করতে পারি। তুমি ইন্ডাকশন চুলা বা কারেন্টের চুলায় তুমি কিন্তু দেখবা না যে আগুনের লেলিহান শিখা, আগুন জ্বলতে দেখবা না, বাট রান্না কিন্তু হয়ে যাচ্ছে। সো এটার ভিতরে এরকম কয়েল থাকে, পেঁচানো তারের কুণ্ডলী। তো পেঁচানো তারের কুণ্ডলী, এখানে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হয় এবং ম্যাগনেটিক ফিল্ডটা বারবার ফ্লাক্সের পরিবর্তন ঘটায়, ফ্লাক্সের পরিবর্তন ঘটিয়ে তড়িৎ প্রবাহ ইনডিউস করে, এবং সেখান থেকে হিট জেনারেশন, শক্তি রূপান্তর সবকিছুই হয়, এবং আমরা কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারি। এই বিষয়গুলোর আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। তোমরা মাইকেল ফ্যারাডের নাম শুনে থাকবা। তো মাইকেল ফ্যারাডে তার পরীক্ষার সাহায্যে আমাদেরকে জানিয়েছেন যে এখানে আসলে কি ঘটনাটা ঘটে। তো মাইকেল ফ্যারাডের পরীক্ষা তুমি লিখতে পারো যে এভাবে লেখো, চুম্বকের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন। চুম্বকের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন। আমরা জানি যে দুইভাবে তড়িৎ শক্তি বা তড়িৎ প্রবাহ, তড়িৎচালক বল উৎপাদন করা যায়। একটা হচ্ছে দণ্ডচুম্বক দিয়ে, জেনুইনলি দণ্ডচুম্বক দিয়ে, আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে তোমার সচল বর্তনী দিয়ে। দুইভাবে করা যায়। আমরা ধরো চুম্বকের সাহায্যে করছি। তো বেসিক্যালি এটা মাইকেল ফ্যারাডের পরীক্ষা। এটা আসলে আমরা যদি বলি যে ব্র্যাকেটে মাইকেল ফ্যারাডের পরীক্ষা। আমার হাতের লেখাটা অতটা ভালো না, তোমরা একটু বোঝার চেষ্টা করো। হাতের লেখা অতটা সুন্দর না, বোর্ডে লিখতে লিখতে হাতের লেখা এখন যথেষ্ট বিশ্রী হয়ে গেছে। কিন্তু আমি যখন খাতায় লিখতাম স্কুল কলেজে বা অন্যান্য যে কোনো এক্সামে, আমি যখন
খাতায় লিখেছি, আমার হাতের লেখা কিন্তু ফ্যান্টাস্টিক ছিল, সত্যিই ফ্যান্টাস্টিক ছিল, কিন্তু বোর্ডে লিখতে লিখতে লাস্ট 11 বছর প্লাস হয়ে গেছে স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি। সো বোর্ডে লিখতে লিখতে হাতের লেখা আসলে খারাপ হয়ে গেছে। তো তোমরা একটু বোঝার চেষ্টা করো, আর যদি বুঝতে না পারো কমেন্ট করো, কমেন্ট আমি ইনশাআল্লাহ অ্যান্সার করে দেবো। তো মাইকেল ফ্যারাডের পরীক্ষা, উনি অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন বিষয়টা একটু দেখো। ফার্স্টে হচ্ছে এরকম কুণ্ডলী থাকবে, যেটাকে আমি একটু আগে পরিচয় দিলাম হচ্ছে আবেশক, আর এখানে থাকবে একটা গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার দিয়ে কি করে? তড়িৎ প্রবাহের উপস্থিতি নির্ণয় করে। তো এইটা থেকে উনি যেটা বললেন যে এটা ধরো নর্থ পোল, সাউথ পোল। আমরা যখন নর্থ পোলটাকে আমরা আবেশকের কাছে নিয়ে আসবো, কয়েলের কাছে বা কুণ্ডলীর কাছে নিয়ে আসবো, এটা বদ্ধ কুণ্ডলী, ধরো এখানে কোনো কারেন্ট ছিল না, তো কি হবে? বারবার আনা নেওয়া করতেছি, বারবার আনা নেওয়া করতেছি, তো একটা পর্যায়ে দেখা যাবে এখানে কারেন্ট তৈরি হয়েছে এবং গ্যালভানোমিটারের কাঁটা কিন্তু বিক্ষেপ দিচ্ছে। এই যে এইভাবে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে এবং এখানে কিন্তু তুমি তড়িৎ প্রবাহের উপস্থিতি পেয়ে যাওয়া। এতেই তুমি বুঝলা যে হ্যাঁ, এই দণ্ডচুম্বকটাকে বারবার আনা নেওয়ার ফলে এখানে কারেন্টের ফ্লোটা ইনডিউসড হয়েছে, আবিষ্ট হয়েছে, এটাকে বলা আবিষ্ট প্রবাহ। তো এখানে উনি স্ট্যান্ডার্ড ধরলেন হচ্ছে নর্থ পোল, যে নর্থ পোলটাকে যেবার আমরা কাছে আনতেছি সেবার আমরা দেখতেছি যে গ্যালভানোমিটারের কাঁটা, এটা গ্যালভানোমিটারের কাঁটা বামে বিক্ষেপ দিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ তড়িৎ প্রবাহ কিন্তু বাম দিকে যাচ্ছে। এটা একটা ফ্যাক্ট, এটা মনে রাখতে হবে তোমাকে। অন দ্য কন্ট্রারি, উনি বলতে চাইলেন যদি আমরা এই একই সেটআপটাকে ধরো এখানে গ্যালভানোমিটারটা কিভাবে রাখি, তড়িৎ প্রবাহের উপস্থিতি নির্ণয়ের জন্য গ্যালভানোমিটার দরকার হয়। তো এবার ওই নর্থ পোলটাকেই যখন আমরা ধরো এই যে নর্থ পোল যখন আমরা দূরে সরাই নিয়ে যাচ্ছি সেবার আমরা দেখবো যে তড়িৎ প্রবাহের যে ডিরেকশন বা গ্যালভানোমিটারের কাটার যে বিক্ষেপ সেটা কিন্তু ঘুরে গেল। এরকম স্বাভাবিক ধরে নেওয়া হয়েছে বিষয়টা, যে আমরা যদি নর্থ পোলটাকে কাছে নিয়ে আসি তাহলে গ্যালভানোমিটারের কাঁটা যেদিকে বিক্ষেপ দেয়, নর্থ পোলটাকে যদি আমরা দূরে সরায় নিয়ে যাই তো গ্যালভানোমিটারের কাঁটা অপোজিট দিকে বিক্ষেপ দেয়। আর মজার বিষয় হচ্ছে আমরা যদি এই যে দণ্ডচুম্বকটাকে আনা নেওয়া করছিলাম, আনা নেওয়া যদি স্টপ করে দিই, মানে আপেক্ষিক গতি যেটা ছিল, যে বারবার আনা নেওয়া করছো, আপেক্ষিক গতিশীলতা তুমি বজায় রাখছো, যদি তুমি এটাকে গতিশীলতা বন্ধ করে দাও, তার গতি যদি তুমি টোটালি স্টপ করে দাও, তাহলে দেখবা যে এই যে ইনডিউসড যে কারেন্টটা এটা কিন্তু অফ হয়ে যাবে। গ্যালভানোমিটারের কাঁটা একদম শূন্য, এই যে স্ট্রেট লাইনটা শূন্যে স্থির হয়ে যাবে, মানে ওখানে আর কোনো কারেন্টের উপস্থিতি তুমি পাচ্ছ না। তার মানে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে তোমার এই দণ্ডচুম্বকটাকে বারবার আনা নেওয়া করতে হবে, এর কোনো বিকল্প নাই, বারবার আনা নেওয়া করতে থাকতে হবে। হ্যাঁ, বারবার আনা নেওয়া করলে তখনই কারেন্ট কিন্তু ইনডিউসড হবে বা তোর ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউসড হবে। যদি তুমি আনা নেওয়া অফ করে দাও তাহলে কিন্তু এই যে ইনডিউস যে প্রসেসটা এটা অফ হয়ে যাবে এবং গ্যালভানোমিটারের কাঁটা একদম শূন্যে, জিরোতে ইন্ডিকেশন দিবে, মানে কোনো কারেন্ট নাই সেখানে। আচ্ছা, তো মাইকেল ফ্যারাডে আরেকটা কথা বললেন যে আমরা যদি অপোজিটলি, এই ছবিটা কিন্তু অবশ্যই আঁকায় নিবা, অবশ্যই তুমি ভিডিওটা পজ করে ছবিটা আঁকায় রাখবা। মাইকেল ফ্যারাডে বললেন যে যদি তুমি এদেরকে দ্রুত আনা নেওয়া করো, দণ্ডচুম্বককে দ্রুত আনা নেওয়া করো, দণ্ডচুম্বককেও আনা নেওয়া করা যায়, এই বদ্ধ বর্তনীকেও আনা নেওয়া করা যায়, একই ব্যাপার, তাদের মধ্যে গতিশীলতা থাকতে হবে, আপেক্ষিক গতি থাকতে হবে। উনি বললেন যত দ্রুত আমরা এটাকে আনা নেওয়া করব তত নাকি আমাদের ইনডিউসড কারেন্টের পরিমাণ বা মাত্রা এটা বাড়বে। বা চুম্বকের যে মেরু শক্তি, যে কোনো চুম্বকের একটা মেরু শক্তি থাকে, এই মেরু শক্তি যত বাড়বে তত কিন্তু এই প্রবাহ মাত্রা বা কারেন্টের ভ্যালুটা বেশি পাওয়া যাবে। আর আরেকটা কথা বললেন, যদি আমরা নর্থ পোলকে স্ট্যান্ডার্ড ধরলাম, তো আমরা যদি নর্থ পোলের বদলে এই সাউথ পোলটাকে এখানে নেই, নর্থ পোলটাকে এখানে নেই, তাহলে টোটাল সেটআপটা অপোজিট হয়ে যাবে। ধরো আমি যদি সাউথ পোলকে কাছে আনি, আমার গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে অপোজিট দিকে, কারেন্টের ফ্লোটাও ওইটাকে ফলো করবে। আচ্ছা, আবার এখানে আমি সাউথ পোলের বদলে এখানে সাউথ পোলটাকে নিয়ে আসি, তাহলে আমার গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ টোটালি এদিকে ঘুরে যাবে, কারেন্টের ফ্লোটা এদিকে ঘুরে যাবে। তুমি ওই ছবিটাও আঁকায় রাখবা। আর এখান থেকে তোমার কিছু অবজারভেশন তুমি পেয়ে যাচ্ছ। কি অবজারভেশন পেয়ে যাচ্ছ? সেটা হচ্ছে এই যে কুণ্ডলী যেটা ইউজ করছো বা কয়েল যেটা, এটার পাক সংখ্যা এবং ক্ষেত্রফল, পাক সংখ্যা প্লাস ক্ষেত্রফল যত বাড়বে, পাক সংখ্যা প্লাস ক্ষেত্রফল যত বাড়বে, তত তোমার ইনডিউসড কারেন্টের মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, এটা কিন্তু বাড়বে। তাহলে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে পর্যবেক্ষণ কি, তোমার কুণ্ডলীর পাক সংখ্যা ক্ষেত্রফল বেশি থাকতে হবে, তাহলে তোমার ইনডিউসড কারেন্টের অ্যামাউন্টটা বেশি পাবা। আচ্ছা, আবার আরেকটা তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে যে আপেক্ষিক গতি, রাইট? আপেক্ষিক গতি,
দণ্ডচুম্বক এবং কুণ্ডলীর মধ্যে যে আপেক্ষিক গতি, আনা নেওয়ার অ্যামাউন্ট, আনা নেওয়া তুমি বারবার আনা নেওয়া করতেছো, এটা যত দ্রুত করতে পারবা তত তোমার ইনডিউসড কারেন্ট বা আবিষ্ট প্রবাহের পরিমাণটা বাড়বে, আবিষ্ট প্রবাহের মাত্রা বাড়বে। আচ্ছা, আরেকটা অবজারভেশন হচ্ছে, তুমি যদি এই যে মেরু শক্তির কথা বললাম, এই যে মেরু শক্তি, চুম্বকের মেরু শক্তি এটা যদি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু তোমার তড়িৎ প্রবাহের পরিমাণটা বেশি বাড়বে। তাহলে পাক সংখ্যা এবং ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করতেছে, আপেক্ষিক গতির উপর ডিপেন্ড করতেছে। চুম্বকের যে মেরু শক্তি সেটা যদি আমরা বাড়াতে পারি, চুম্বকের মেরু শক্তি বাড়ালে তখনও কিন্তু এই তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণটা কি হবে? বাড়বে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, সেটা হলো যে তুমি যদি কুণ্ডলীর ভেতরে কাঁচা লোহার মজ্জা, এই চারটা অবজারভেশন কিন্তু অবশ্যই মনে রাখবা। কুণ্ডলীর ভেতরে যদি কাঁচা লোহার মজ্জা, একদম গলিত কাঁচা লোহার মজ্জা মানে হচ্ছে শ্বাস, যেটা অ্যাকচুয়ালি হাড়ের মধ্যে থাকে, যে লিকুইড যে পোর্শনটা, ওরকম কাঁচা লোহার মজ্জা যদি ইউজ করো কোনো ভেজাল ছাড়া, কাঁচা লোহার মজ্জা যখন তুমি ইউজ করবা, তখন দেখবা যে ইনডিউসড কারেন্টের পরিমাণটাও কিন্তু বাড়বে। সো এই চারটা অবজারভেশন অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে। এইবার আমি তোমাদেরকে, একটু আগে বলছিলাম ফ্লাক্স সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা দিই। ফ্লাক্স জিনিসটা বুঝতে হবে, কারণ ফ্লাক্সের পরিবর্তন হয় বলেই কিন্তু কারেন্ট এবং ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউসড হয়। সো ওই যে বললাম যে আপেক্ষিক গতি বজায় থাকতে হবে, সো আপেক্ষিক গতি বজায় থাকলে কি হয়? ফ্লাক্সের কন্টিনিউয়াস পরিবর্তন হয়। সো ফ্লাক্সটা আগে বুঝতে হবে। স্থির তড়িতে ছিল হলো তড়িৎ ফ্লাক্স, আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, তো ম্যাগনেটিক ফ্লাক্স একদম সহজ একটা বিষয়, এটা তুমি কখনো খালি চোখে দেখবা না, কারণ ফ্লাক্স মানে হচ্ছে বলরেখা। সিম্পল, বলরেখাকে বলে হচ্ছে ফ্লাক্স। তুমি জানো যে যে কোনো গতিশীল চার্জ তার চারপাশে কিন্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তো এই চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আমরা যদি কোনো একটা তল কল্পনা করতে পারি, চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আমরা যদি একটা তল কল্পনা করতে পারি, তাহলে সেই তলের মধ্য দিয়ে কি হয়? বলরেখা অতিক্রম করে, সেই তলের মধ্য দিয়ে বলরেখা অতিক্রম করে। ওই বলরেখাগুলোকে বলে হচ্ছে ওই তলের সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স। তো এখানে বলরেখাগুলো কিভাবে অবস্থান করবে? ধরো এটা হচ্ছে তোমার তল, বলরেখা যদি একদম প্যারালাল ওয়েতে যায়, তাহলে কিন্তু কোনো বলরেখায় তলকে ছেদ করছে না। কিন্তু যদি আমি তলটাকে এভাবে রাখি, লম্বভাবে রাখি, তাহলে কিন্তু বলরেখাগুলো ছেদ করে যাচ্ছে, বা একটু অ্যাঙ্গেল করে রাখলেও কিন্তু বলরেখা ছেদ করছে। বাট আমি যদি এই তলটাকে পুরাপুরি প্যারালাল ভাবে রাখি, এইভাবে যদি যেতে দেই, তাহলে কিন্তু কোনো বলরেখা ছেদ করছে না। এগুলোকে ফ্লাক্স বলে না। ফ্লাক্স হচ্ছে সেগুলো হচ্ছে যারা এই তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রম করে, বা তাদের উপাংশ যায় এটার মধ্যে দিয়ে। ওকে, মানে চৌম্বক ক্ষেত্রের উপাংশ এবং এই যে তোমার যে ক্ষেত্রফল ভেক্টর, তাহলে আমরা এইভাবে লিখতে পারি স্থির তড়িতের মতোই, φ = a ডট বি, মানে ক্ষেত্রফল ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্রের যে ডট প্রোডাকশন, ডট গুণফল, ওইটাকে বলে হচ্ছে ওই তলের সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স, মানে ম্যাথমেটিক্যালি। তাহলে বেসিক্যালি চৌম্বক ফ্লাক্স হচ্ছে বলরেখা যেগুলো তলের সাথে লম্বভাবে গমন করে। আর যদি গাণিতিকভাবে বলো, তাহলে হচ্ছে ওই তলের ক্ষেত্রফল ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্রের যে ডট গুণফল, তাকে বলে ওই তলের সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স। তো এখানে থেটা = যদি তোমার একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই যে থেটা হচ্ছে উলম্বের সাথে সৃষ্ট কোণ, উলম্বের সাথে সৃষ্ট কোণ। এটা ভালো করে বুঝবা, কারণ এইখান থেকে কিন্তু তোমাকে অঙ্ক করতে হবে। থেটা হচ্ছে উলম্বের সাথে সৃষ্ট কোণ। তো থেটা = যদি তোমার এখানে কি হয়, উলম্বের সাথে যেহেতু তুমি কোণটা সৃষ্টি করতেছো, তাহলে উলম্বের সাথে যদি তুমি এখানে 0 ডিগ্রি কোণে থাকো, থেটা = 0 ডিগ্রি হলে φ = ab cos 0 ডিগ্রি, তাহলে ab হচ্ছে, এটা হচ্ছে সর্বোচ্চ ফ্লাক্স তুমি এখান থেকে 500 লিখে নাও। আর এই ক্ষেত্রে তোমার তলের সাথে লম্ব থাকবে, তলের সাথে লম্ব। কিন্তু যখন কিনা থেটা = যেহেতু আমি থেটাটা ধরছি উলম্বের সাথে, যখন থেটা = 90 ডিগ্রি হবে, তখন φ = ab cos 90, আর cos 90 মানে কিন্তু 0 হয়। তো এইখানে কি হচ্ছে, ফ্লাক্সটা সর্বনিম্ন, আর ফ্লাক্স সর্বনিম্ন মানে হচ্ছে এটা তলের সাথে কিন্তু সমান্তরাল। ওকে, তো এর মাঝখানে তাহলে আমরা যদি তলের সাথে
এটাকে থিটা ইকুয়ালস টু 0 মানে হচ্ছে উলম্বের সাথে 0 তবে তলের সাথে লম্ব, আর থিটা ইকুয়ালস টু 90 মানে উলম্বের সাথে তোমার এখানে উলম্বের সাথে সমান, মানে উলম্বের সাথে সমকোণ কিন্তু তলের সাথে সমান্তরাল। সেই ক্ষেত্রে তুমি কিন্তু কোনো ধরনের ফ্লাক্স পাচ্ছ না, শূন্য ফ্লাক্স। এর মাঝামাঝি যে কোনো অ্যাঙ্গেল থাকলে তুমি মোটামুটি একটা ফ্লাক্স পাবা, কিন্তু থিটা 0 হলে সর্বোচ্চ, থিটা 90 হলে সর্বনিম্ন। থিটা 0 মানে উলম্বের সাথে 0 কিন্তু তলের সাথে লম্ব, আর থিটা 90 মানে হচ্ছে উলম্বের সাথে লম্ব কিন্তু তলের সাথে সমান্তরাল, যে ক্ষেত্রে তুমি কোনো ফ্লাক্স পাচ্ছ না। এই ফ্লাক্স কিন্তু সামনে অনেক কাজ আছে, তো আপাতত আমি এই লেকচারে এই ফ্লাক্সের উপর আমি দুটো অঙ্ক তোমাকে সলভ করিয়ে দিচ্ছি, সেটা একটু সুন্দরভাবে দেখে নাও। তোমাদের জন্য এখানে আমি দুইটা প্রবলেম নিয়েছি, এই দুইটা প্রবলেম এখনই ঝটপট তুলে ফেলে এবং খাতায় করার চেষ্টা করো। এটা হচ্ছে যাচ্ছে যেটা একদম ইনিশিয়াল লেকচার, চ্যাপ্টার 5, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5। আমি চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদেরকে এরকম ফ্রি ক্লাসগুলো একদম ডিটেইল আলোচনা দিয়ে আমি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিতে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কারো যদি আমার অনলাইন ক্লাসগুলোতে, মানে যেগুলো হচ্ছে পেইড ক্লাস, এইগুলা যদি কেউ করতে চাও, অবশ্যই আমার ডেসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে নিও, ওখান থেকে তুমি ডিটেইলসটা জেনে নিবে। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা, এটা একটু আমরা দেখি। এত ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল এত চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে আছে, তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স। একদম সিম্পল, ফাই ইকুয়ালস টু তুমি লেখো এ বি কস থিটা। ক্ষেত্রফল 0.4 গুণ 10 টু দি পাওয়ার -5 টেসলা। এই যে টেসলা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের একক। চুম্বকের যে চ্যাপ্টারটা 4th চ্যাপ্টার, ওইটাও আমি বিস্তারিত পড়াবো। আর তার আগে এটা একটু পড়িয়ে নিচ্ছি, 0.4 ইন্টু 4 ইনভার্স -5 ইন্টু হচ্ছে cos 30। ওকে, ক্যালকুলেশন করবা সবাই অবশ্যই। 1.38 10 টু দি পাওয়ার -5 টেসলা। টেসলা না, এটা হচ্ছে ওয়েবার। ম্যাক্স ওয়েবারের নাম শুনে থাকবা, ওয়েবারের নাম অনুসারে এটা হচ্ছে ওয়েবার এককটা। আর পরের প্রবলেমটা হচ্ছে এত ক্ষেত্রফল এত চৌম্বক ক্ষেত্র, ফ্লাক্সও দেওয়া আছে, মধ্যবর্তী কোণ চাচ্ছে। সো আমরা জানি যেটা ফাই ইকুয়ালস টু হলো এ বি কস থিটা। তো আমার এখানে ফ্লাক্সের অ্যামাউন্টটা দেওয়া আছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -6, ক্ষেত্রফল হচ্ছে 1, বি হলো 4 ইন্টু 10 টু দি পাওয়ার -5 কস থিটা। তো এখান থেকে আমাদের আগে থিটা বের করতে হবে। তো 8 ইনভার্স -6 ডিভাইডেড বাই 4 ইনভার্স -5, ওকে, কজ ইনভার্স আনসার। এটা দিলে আসতেছে হচ্ছে 78.46 ডিগ্রি। তোমার ক্যালকুলেশনের মধ্যে, আমি সবসময় বলি, তোমার ক্যালকুলেশনের মধ্যে ফাস্ট অ্যান্ড অ্যাকুরেসি দুইটা জিনিসই থাকতে হবে। ফাস্ট থাকতে হবে এবং অ্যাকুরেট, দুটো জিনিস তোমার ক্যালকুলেশনের মধ্যে থাকবে। ওকে, 78.46 এটা আসতেছে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে বলছে তল এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। তো তুমি যদি একটু ছবিটা কল্পনা করো, দেখো তল, ধরো এই হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এই হচ্ছে তলের ডিরেকশন। তো এই যে থিটা যেটা হয় সেটা কিন্তু উলম্বের সাথে হয়, তাহলে এইটুক যেটা, এটা কিন্তু আমরা বের করি নাই, আমরা কিন্তু উলম্বের সাথে কোণটা বের করেছি। তাহলে এখানে কিন্তু অনেকেরই বুঝতে ভুল হয়। প্রথম অঙ্কে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম ছিল না, সেকেন্ড অঙ্কটাই হচ্ছে এই প্রবলেমটা আসছে। তাহলে এখানে কি করতে হবে, 90 থেকে এটাকে বাদ দিলে তোমার আনসারটা চলে আসবে 90 মাইনাস আনসার। এটা করলে কিন্তু চলে আসতেছে 11.54 ডিগ্রি। ঠিক আছে, এই পর্যন্ত আনসারটা। ওকে, তাহলে আজকের এই ফার্স্ট লেকচারটা আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে দিব, সেটা হচ্ছে যেহেতু এই চ্যাপ্টারের প্রথম ক্লাস এটা, তুমি আমার লেকচারটা সুন্দরভাবে দেখেছো, বারবার দেখো, প্রয়োজনে বেসিকটা ক্লিয়ার করো, এবং এটার পাশাপাশি বইটা তুমি রিডিং দেওয়া শুরু করো আজকে থেকেই। তোমার কাছে যে বই থাকে, ইসাক তপন, সেলু, অক্ষরপত্র, যেটাই হোক, গিয়াসউদ্দিন, যে বই থাক, তুমি সেটা রিডিং পড়ো। আর এই নোটটা যদি পিডিএফ তোমার দরকার হয়, আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, আমি তোমাকে পিডিএফটা প্রোভাইড করবো ইনশাল্লাহ। ডেসক্রিপশনে আমার ফোন নম্বর, ডিটেইল অ্যাড্রেস সবকিছুই দেওয়া থাকবে, আইডি সবকিছুই থাকবে। সো পিডিএফটা তুমি আমার কাছ থেকে কালেক্ট করে নিও, এবং এইটার সাথে সাথে আমার সাথে থাকো। এবং আমি রেগুলার এই 1-2 সপ্তাহের মধ্যে আমি পুরো চ্যাপ্টারটা, আমার অফলাইন ক্লাসের ব্যস্ততা থাকে, অনলাইনে আমি খুব বেশি রেগুলার ক্লাস নিতে পারি না, তারপর আমি চেষ্টা করব যে আমার অফলাইন ক্লাসের পাশাপাশি আমি অনলাইনে রেগুলার তোমাদেরকে ভিডিও লেকচারের মাধ্যমে সবগুলো চ্যাপ্টার সুন্দরভাবে ডিটেইল আলোচনা আমি করে দেওয়ার চেষ্টা করব। তো আমার প্রত্যেকটা ক্লাসের সাথে থাকবা, এবং পসিবল হলে ভিডিওগুলো একটু শেয়ার করবা, যাতে তোমার ফ্রেন্ডরা দেখে উপকৃত হতে পারে, তাহলে আমার সার্থকতা। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।